আসসালামু আলাইকুম। আমরা ফৌজদারি কার্যবিধির বিগত সনের বার বিজিএস এর সকল প্রশ্নগুলো দেখেছি, কি প্রশ্ন বিগত সনে আসছে। কিন্তু আমরা বিগত সনে কি ধরনের ড্রাফটিং গুলো আসে, কি ধরনের আহ, আপনার মুসাবিদা আসে, সেই বিষয়গুলো আজকে দেখার চেষ্টা করব। ফৌজদারিতে কি কি টাইপের মুসাবিদা আসতে পারে, কি দরখাস্ত আসতে পারে, সেগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। বিগত সনে কি আসছে এবং আমরা কিভাবে লিখবো, এক পলকে বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। আশা করছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বা আপনারা পারেন। তারপরে বিষয়গুলো আমরা বিগত সনে কি আসছে সেগুলো একটু আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি। দেখেন, 15/2/2023 তারিখ সকাল 10টায় এক্স তার বন্ধু ফিকিউ আর এর সাথে স্থানীয় বাজারে যাওয়ার পথে সদর থানাধীন রাজাপুর নামক স্থানে ওয়াইও জেট তাদেরকে আটক করে 30,000 টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন। ওয়াইও জেট করতেছে অপরাধটা। হঠাৎ এন ওয়াই ও জেড এস কে NY ও ZS কে এলো ফাতারি ঘুষি মারতে থাকেন। রাস্তার পাশের চায়ের দোকান থেকে ফুটন্ত ফানি। কে এম রাস্তার পাশের চায়ের দোকান থেকে ফুটন্ত পানি এনে এক্সের শরীরে ঢেলে দেন। এক্স মারাত্মক আহত হন। এই ঘটনায় পেনাল কোড অনুসারে প্রত্যেক আসামির ফৌজদারি দায় নিরূপণ পূর্বক একটা নালিশ প্রস্তুত করুন। 2023 সালে আসছে। তাইলে আমরা এখানে মোকাম বিজ্ঞ বিচারিক হাকিম আদালত লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ব্র্যাকেটে লিখতে পারি আমলি আদালত। বাস্তব প্র্যাকটিসের আপনার হলো যে যেভাবে যে দৃষ্টিকে লিখে, তবে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত লিখতে পারেন, যশোর। ওকে। সিআর মামলা নং, কারণ মামলাটা হচ্ছে কোথায় নালিশ করছেন, নিশ্চয়ই কোর্টের মধ্যে করছেন মামলাটা। তাহলে সিআর মামলা নং ডট ডট তারিখ দিলেন 2023। ওকে। ধারা লিখতে হবে, ধারা। এটা একটু মাথায় রাখতে হবে, ধারা এখানে লিখতে হবে দণ্ডবিধির। এরপরে হলো কি ধারায় আপনাকে কি কি অপরাধগুলো করেছে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে কিল ঘুষি মারা আছে। তারপরে হলো মারাত্মক ভাবে শরীর, এটা মারাত্মক গ্রিভিয়াস হার্ট করেছে, এটা দেখতে হবে। চাঁদাবাজি করছে, এটা লিখতে হবে ধারা। এরপরে হলো তাকে কি করছে, প্রাণনাশে হুমকি দিছে, এটার ধারা লিখতে হবে। তাইলে মোটামুটি আপনারা বুঝে গেছেন। এদেরকে অ্যাডজাস্ট করার জন্য 34 স্টেপ, কারণ সবার ইন্টেনশন একই ছিল। 323 আঘাত, তারপরে হলো ব্লান্ট উইপেন, অর্থাৎ স্বেচ্ছাকৃতভাবে আহ, একটু একটু মারাত্মক ভাবে যে আঘাতের আছে। 326 আছে, গ্রিভিয়াস আঘাত আছে। 392 আছে, 393 আছে। হ্যাঁ, এবং 394। এখানে আরো কম ধারা দিলেও সমস্যা হইতো না। 397 এবং বলতেছে দণ্ডবিধি 1860। দেখেন, এক্স ফিতা মৃত মোশাররফ হোসেন চৌধুরী, গ্রাম লিখলেন, থানা লিখলেন, জেলা লিখলেন। এরপর হলো বাদী বা অভিযোগকারী। এরপরে বনাম কার কার নামে মামলা করতে চান। ওয়াই এর নামে মামলা করতে চান, ওয়াই এখানে অপরাধী, জেড এখানে অপরাধী, এন এখানে অপরাধী, এম এখানে অপরাধী। মোটামুটি 4জন লোক এখানে অপরাধী। এক একজন এক এক পারপাসে অপরাধগুলো করেছে। তাইলে উভয়ের গ্রাম রাজাপুর, পোস্ট কলাবাগান, যশোর, জেলা যশোর লিখলেন। আসামিগণ, সাক্ষী লিখলেন অভিযোগকারী নিজে, ফরিদ উদ্দিন, বাকের উদ্দিন, বিলকিস ইত্যাদি ইত্যাদি। প্রয়োজনে আরো সাক্ষী দেওয়া যাবে। এদের মনে করেন সবাইরে। ওকে, ঠিকানা ঠিকানা সেম লিখলেন। এবার হলো ঘটনাস্থল, ঘটনার তারিখ, ঘটনার সময়, এগুলো লিখলেন। এগুলো লিখতে হবে। লিখার পরবর্তীতে আপনি দেখলেন যে বাদী
পক্ষে বিনীত নিবেদন, এই যে বাদী একজন সহজ সরল আইন মান্যকারী শিক্ষিত ব্যবসায়ী বাংলাদেশের স্থায়ী বাসিন্দা বটে। কমন ডায়লগ থাকবে, এটা এটা থাকবে। অপরদিকে আসামিগণ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, বিভিন্ন চুরি, ছিনতাই, দস্যুতা, ডাকাতি, নানা প্রকার সমাজবিরোধী সক্রিয় সদস্য, থাকবে কমন ডায়লগ। বাদী ও আসামিগণ যশোর আহ, জেলার থানার বাসিন্দা। ওকে, এগুলো কমন ডায়লগ। কোন জায়গার বাসিন্দা ওনারা, পূর্ব হতে তারা আসামিগণের সাথে শত্রুতা বিদ্যমান থাকায় বিভিন্নভাবে বাদী পরিবারকে হুমকি দিয়ে আসছে। এগুলো কমন ডায়লগ ফৌজদারি মামলাতে। এরপরে গত এত তারিখ, 15/2/2023 সকাল 10টায় এক্স তার বন্ধু ফিকিউ আরেক সাথে স্থানীয় বাজারে যাওয়ার সময় রাজাপুর নামক স্থানে ওয়াইজেড তাদেরকে আটক করে চাঁদা দাবি করেন। এই যে চাঁদা দাবির চলে আসলো, এক্সটর্শন চলে আসলো। এরপরে হচ্ছে হলো প্রাণনাশের হুমকি দেন এখানে। তারপরে হচ্ছে হলো NY ZS কে এলাবাতারি কিল ঘুষি, এলাবাতারি ঘুষি মারতে থাকেন। এম রাস্তার পাশে থাকা চায়ের দোকান থেকে ফুটান্ত পানি এনে এক্স এর শরীরে ঢেলে দেন। এক্স মারাত্মকভাবে আহত হন। তো এক্স মারাত্মক হওয়ার কারণে প্রথমে যশোর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসকের পরামর্শক্রমে 1 সপ্তাহের বিশ্রাম গ্রহণ করে যশোর সদর থানার মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে। বিষয়টি আপস মীমাংসার পরামর্শ প্রদান করেন। এটাও কমন ডায়লগ হিসেবে নিতে পারেন, এটাও লিখতে পারেন মাঝে মাঝে। যখন সিআর মামলা করবেন এটা লিখতে পারেন, অর্থাৎ কোর্টে মামলা করলে এই বিষয়টা লিখতে পারেন। বাদী অসুস্থ থাকায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ করে মামলা করতে সামান্য বিলম্ব হলো। যদি সাথে সাথে মামলা না করেন এটাও কমন ডায়লগ লিখতে পারেন। অত্র মামলায় ঘটনা সংঘটিত হয় যশোর জেলার সদর থানাধীন রাজাপুর নামক স্থানে, যা অত্র বিজ্ঞ আদালতের এখতিয়ারাধীন। কমন ডায়লগ। এমত অবস্থায় ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হলো। কমন ডায়লগ লিখবেন, এগুলা সব ক্ষেত্রে কাজে লাগবে, ওই প্রেক্ষাপট অনুসারে লিখবেন। এরপরে হলো দেখেন, উপরোক্ত করণাধীনে বা ন্যায় বিচারের স্বার্থে অভিযোগকারী। কমন ডায়লগ। বাদী পক্ষে প্রার্থনা এই যে মামলা দণ্ডবিধি 1860, 34, 323, 325, 326, 392, তারপরে 393, তারপর হলো 394, 397, এই ধারার অত্র মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে। এগুলো কমন ডায়লগ। এই ধারা অত্র মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে আসামিদেরকে গ্রেপ্তারের পূর্বক বিচারের সম্মুখীন করে বর্ণিত শাস্তি প্রদানের আদেশ দিতে মর্জি হয়। ওকে, তাহলে আমরা মোটামুটি নালিশি মামলা কিভাবে করে সেটা আমরা দেখে ফেলছি। হ্যাঁ, মাথায় রাখতে হবে কি? মাথায় রাখতে হবে হলো যে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ব্যাকেটে যদি লেখেন আমলি আদালত, কোন জায়গায় যশোর, সিআর মামলা নং ডট ডট এত, ধারা লিখবেন, নাম লিখবেন, পিতার নাম গ্যারাম টেরাম লিখে, এরপরে বাদী বা অভিযোগ করি বনাম বিবাদীগণের নাম টাম লিখে, ঠিকানা লিখে, এরপর হলো আসামিগণ, সাক্ষী লিখলেন, প্রয়োজনে আরো সাক্ষী দেওয়া হবে, ঘটনাস্থল, ঘটনার তারিখ, ঘটনার সময়, বাদীপক্ষে বিনীত নিবেদন এই যে মানে উনারা সহজ সরল আইন মান্যকারী বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, অন্যদিকে বিবাদী এই খারাপ প্রকৃতির লোক। এগুলো কমন ডায়লগ। এবং এরা যে সমাজের মধ্যে এই কাজগুলো করে, এগুলো লিখলেন। 3টা পয়েন্ট লেখার পরবর্তীতে এসে কি ঘটনা ঘটছে সেগুলো একটু বর্ণনা করবেন, কিভাবে মারছে সেগুলো বর্ণনা করবেন। এরপরে অসুস্থ ছিলেন, কমন ডায়লগ, বা মামলাটা দেরি হয়েছে, করতে কেন পারেন নাই, কেন আপনারা কোর্টে মামলাটা করছেন থানায় না করে, সেটা লিখবেন। এরপরে হচ্ছে হলো ন্যায় বিচারের সাথে মামলাটা করেন এবং উপরোক্ত এই বিষয়গুলো বিবেচনা করে ন্যায় বিচারের সাথে অভিযোগকারী বাদীপক্ষে এই ধারাগুলো করে আসামির বিরুদ্ধে কি করতে, এই দুটা জিনিস চাইবেন: গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে, বা এখানে আসামিদেরকে গ্রেপ্তার পূর্বক বিচারের সম্মুখীন করে বর্ণিত শাস্তি প্রদানের আদেশ দানের মর্জি হয়। একই কথাবার্তা 2-1 বার লিখবেন, চলে আসবে, আশা করি পারবেন। এরপরে আমরা একটু দেখি নারাজি দরখাস্তটা কি। নারাজি বলতে আসলে আমরা কি বুঝি? নারাজি বলতে যদি আমরা চিন্তা করি, নারাজি হচ্ছে হলো যখন পুলিশ একটা তদন্ত শেষ করে ফাইনাল রিপোর্ট দিয়ে দিবে, অথবা চার্জশিটও দিল, দেওয়ার পরে দেখলো যে আহ, যে মামলা করেছে বাদী বা যে অভিযোগকারী, অভিযোগ যে করছে ওনার মনোভূত হয় নাই, যাকে যাকে
জড়িয়ে আপনার চার্জশিট দেওয়ার দরকার ছিল, তাদেরকে দেয় নাই, ওনাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিয়েছে বা ওনাদেরকে বাদ করা হয়েছে। এই বিষয়গুলো যখন দেখবেন তখন কি করতে পারবে, অভিযোগকারী নারাজি দরখাস্ত দাখিল করতে পারবে। এই হলো কথাবার্তা। দেখেন কি নারাজি, যে এক্স ওয়াই কে প্রহার করেন, ওয়াই প্রচন্ড ক্রোধান্বিত হন, জেড ওয়াই ক্রোধের সুযোগ নিয়ে, ওয়াই এর ক্রোধের সুযোগ নিয়ে ওয়াই কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায়ে ওয়াই এর হাতে একটা ছুরি তুলে দেন। এখন ওয়াই এর ছুরির সাহায্যে 3/11/2023 সকাল 9 ঘটিকায় সদর থানাধীন রসুলপুর বাজারে এক্স কে হত্যা করে। এই ঘটনায় পুলিশ ওয়াই ও জেড কে অভিযুক্ত করে, দুইজনই অপরাধী। পেনাল কোডের 109, 34, 323, 26 প্রতিবেদন দাখিল করে। এটা ভুল দাখিল। 323 এখানে সামান্য আঘাত নাই, মার্ডারের গল্প আছে। দি পেনাল কোড 1860 ওয়াই জেড এর ফৌজদারি দায় নিরূপণ পূর্বক পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে দাখিলের নিমিত্ত একটি নারাজি দরখাস্ত প্রস্তুত করুন। বার কাউন্সিল 2023 আসছে। তাহলে দেখেন ওয়াইজেড আসলে, আগে আমরা একটু ব্যাখ্যা দিই, এরপরে আমরা নারাজি দরখাস্ততে যাচ্ছি। এভাবে ব্যাখ্যা দিতে বললে আগে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে উল্লেখিত ঘটনার আলোকে ওয়াই শুধুমাত্র নিন্দনীয় নরহত্যার জন্য এবং জেড খুনের জন্য দায়ী হবে। কি বলতেছে, যেহেতু এক্স ওয়াই কে প্রহার করে, ওয়াই কে প্রচন্ড ক্রোধান্বিত করেছে, উক্ত ক্রোধের কারণে সে উত্তেজিত হয়ে ওয়াই এক্স কে হত্যা করেছে, যেহেতু পেনাল কোডের 300-1 ব্যতিক্রমের সুবিধা পাবে, তিনি নিন্দনীয় নরহত্যা করেছে বলে গণ্য হবে। অন্যদিকে যেহেতু জেড ওয়াই কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায়ে ওয়াই হাতে ছুরি তুলে দেন, ওয়াই কর্তৃক এক্স কে হত্যা করিয়াছে, সেহেতু জেড খুনের জন্য দায়ী হবে। এখানে জেডকে পেনাল কোডের 302 এর ধারায় অর্থাৎ আর 304 ধারায় অভিযুক্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করা উচিত ছিল, আর কিন্তু ওয়াই জেড কে অভিযুক্ত করে এই বিষয়গুলো দাখিল করছে 109, 34, 323, 26 ধারায় প্রতিবেদন দাখিল করেছে। সুতরাং পুলিশের এই প্রতিবেদনের বিরুদ্ধে নাদের দাখিল করে জেডের বিরুদ্ধে 302 ধারায় অথবা ওয়াই এর বিরুদ্ধে 304 ধারায় অভিযোগ গ্রহণের জন্য আবেদন করতে হবে। ওকে, চিফ বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুন্দর লিখবেন এটা, ঢাকা। মেট্রোপলিটন মামলা হয়েছে কোথায়? মেট্রোপলিটন এলাকাতে। দেখেন এখানে একটা কি আছে, এই ছুরির সাহায্যে তিনি হত্যা করে। এখানে কোনো কোন জায়গায় মানে ওইভাবে ওইভাবে বলা নাই, তা এই জন্য আপনারা ইচ্ছে করলে পারবেন, অসুবিধা নাই। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিতে পারবেন, অথবা মেট্রোপলিটন যদি না থাকে জেলা হইলে জেলা আহ, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিতে পারবেন, অসুবিধা নাই। এটা এর উপর জায়গার উপর ডিপেন্ড করবে। এরপর দেখেন সদর থানা পিএস, এটা অলরেডি সূত্র আছে, মামলা হয়েছে, এটা একটা কি মামলা আছে, ওই মামলাটা লিখলেন, মামলা নাম্বার লিখলেন। এরপর হলো ফিরোজ উদ্দিন, উনি হলো সংবাদদাতা বা দরখাস্তকারী, বনাম বনাম যারা আছে ওনাদের নাম লিখলেন, ওরা অভিযুক্ত। পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির দরখাস্ত, এটা লিখলেন বিষয়। এরপরে হলো কি লিখলেন, যে সংবাদদাতা বা দরখাস্তকারীর পক্ষে বিনীত নিবেদন, এই যে গত 1 তারিখে তিনি সদর থানায় এই মর্মে এজাহার দায়ের করে তাকে প্রহার করেছে। ওয়াই প্রচন্ড ক্রোধান্বিত হন, জেড ওয়াই এর ক্রোধের সুযোগ নিয়ে ওয়াই জেড কে হত্যার অভিপ্রায়ে ছুরি তুলে দেন, তাইলে ওই ছুরির সাহায্যে রসুলপুর বাজারে এক্স কে হত্যা করেন। 1 নম্বরে এই গল্পটাই লিখলেন। উক্ত এজাহারের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটির প্রাথমিক তথ্য বিবরণী ভুক্ত করে, যা পুলিশ স্টেশন কেস নাম্বার এত জিআর মামলা নাম এততে নথিভুক্ত করে। অতঃপর পুলিশ তদন্ত শুরু করে আসামিকে গ্রেপ্তার করে। কিন্তু 22-12 তারিখে ওয়াই জেড এর অভিযুক্ত পেনাল কোডের একটা এত ধারায় প্রতিবেদন দাখিল করেন। অভিযুক্ত বিরুদ্ধে দি পেনাল কোড 1860, 302 এবং 304 ধারার অভিযোগ না এনে
পুলিশ প্রতিবেদন দাখিল করার সংবাদদাতা খুবই হতবাক হয়েছে। সংবাদদাতা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে অভিযুক্তদের খুন বা নিন্দনীয় নরহত্যা কি করতে তো অব্যাহতি দিতে তদন্ত কর্মকর্তা পক্ষপাতমূলকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে ৩০২, ৩০৪ ধারার অভিযোগ না এনে পুলিশ প্রতিবেদন দাখিল করেছে। উক্ত পুলিশ প্রতিবেদন আদালত গ্রহণ সংবাদদাতা ন্যায় বিচার বঞ্চিত হবে। কি হেতু আছে আমরা একটু হেতুসমূহ দেখি। হেতুসমূহ: যেহেতু এক্স ওয়াই কে প্রহার করে ওয়াই প্রচন্ড ক্রোধান্বিত করেছে, উক্ত ক্রোধের কারণে উত্তেজিত হয়ে একে হত্যা করেছে, ওয়াই জেডকে হত্যা করেছে। এটা 1 নং ব্যতিক্রমের সুবিধা হয় তিনি নিন্দনীয় নরহত্যা করেছে মর্মে গণ্য হবে। এরপরে হলো জেড ওয়াই কর্তৃক এক্স কে হত্যার অভিযোগে ছুরি তুলে দেন, তাইলে সেহেতু জেড খুনের জন্য দায়ী হবে। তাহলে যেহেতু জেড কে পেনাল কোর্টে ৩০২ ধারা, ওয়াই কে ৩০৪ ধারা অভিযুক্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করা উচিত ছিল, কিন্তু পুলিশ ওয়াই জেড কে অভিযুক্ত করে পেনাল কোডে 1860-এর এই ধারা এটা বেআইনি ভাবে প্রতিবেদন দাখিল করেছে। যেহেতু অন্যান্য বিষয় বিজ্ঞ আদালত শুনানিকালে উপস্থাপন করা হবে, অতএব উপরে উল্লেখিত মতে ন্যায় বিচারের স্বার্থে অত্র নারাজি দরখাস্তটি গ্রহণপূর্বক প্রয়োজনীয় আইনানুগ আদেশ প্রদান করতে যেন বিজ্ঞ আদালতের মর্জি হয়। এই হলো মোটামুটি নারাজি দরখাস্ত। আশা করছি বুঝছেন, একবার প্র্যাকটিস করলে চলে আসবে। এরপর হলো ডিসচার্জের বিষয়টা। তাহলে এটা আমরা একটু আবার দেখি। গল্প ঠিকঠাক আছে, কোর্টের নাম আছে, মামলা কোথায় হয়েছে সেটা আছে, বাদী আছে বা সংবাদ নাম লিখবেন, সংবাদদাতা বা দরখাস্তকারী। এখন দরখাস্তকারী লিখতে হবে, উনি দরখাস্ত দিচ্ছে। এরপরে বনাম অভিযুক্তগণ লিখলেন, বিষয় লিখলেন, পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজের দরখাস্ত লিখলেন, এখানে কি কি প্রার্থনা। এরপরে হিতসমূহ লিখলেন, কি হয়েছিল, কেমনে থেকে কি হয়েছে সেটা আবার একটু বিশ্লেষণ করলেন 1, 2, 3 দিয়ে, এরপর হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছেন, 2 একবার প্র্যাকটিস করলে চলে আসবে। এরপরে এক্স এই মর্মে 15/12/2020 খ্রিস্টাব্দ তারিখ স্থানীয় থানায় এজাহার দায়ের করে যে 1/12/2020 খ্রিস্টাব্দ তারিখ রাত অনুমান 11টা 30 তার ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফেরার পথে পুরানো ঢাকার নবাবপুর মোড়ে অতিক্রমকালে ওয়াই ও জেড গতিরোধ করে ধারালো অস্ত্র প্রদর্শন করে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। তখন ওয়াই এর তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে এক্স এর মুখমণ্ডলে কোপ দিলে এক্স রক্তাক্ত জখম হয় এবং ওয়াই ও জেড তার এক্স এর ব্যাগে থাকা 50,000 টাকা কি করে নিয়ে যায়। তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে 5 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর 161 ধারা লিপিবদ্ধ করে তাতে সাক্ষীদের সাক্ষ্য নেন। চিকিৎসা সংগ্রহ করে দেখেন যে সেখানে লেখা আছে 1 লেক্রিয়েটেড উন্ড অন দ্য লেফট চিক। তাইলে তদন্তকারী কর্মকর্তা এজাহারে বর্ণিত ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করে ওয়াইউ জেডের বিরুদ্ধে দি কোড অফ দি পেনাল কোড 1860-এর 326, 341, 379, 386 ধারায় বিচারের উদ্দেশ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তকালে আসামিদের দখল থেকে একটা ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে মর্মে তদন্ত প্রতিবেদনে আলামত কলামে উল্লেখিত হয়েছে। এজাহারে বর্ণিত ঘটনার সময় জেড চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল মর্মে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আপনার নিকট জমা দিয়েছে। এখন আপনি ওয়াই জেড এর আসামি হিসাবে আইনে যুক্তি উল্লেখপূর্বক অব্যাহতির দরখাস্ত প্রস্তুত করুন। তাহলে মোকাম বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা, বংশাল থানা, জিআর অব্যাহতির দরখাস্ত। দি পেনাল কোড লিখলেন ধারা কনগুলোতে রাষ্ট্র, মামলাটা হয়েছে হলো থানাতে, এই জন্য রাষ্ট্র ডট 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 বাদী বনাম ওয়াইজেড আসামিগণ বা দরখাস্তকারী। এখন অব্যাহতির জন্য দরখাস্তকারীগণে তো যে করছে। এরপর হলো এখানে 241-এর ধারার বিধান অনুসারে মামলা দায় হতে অব্যাহতি দেওয়ার পারত না।
দরখাস্তকারী বা আসামিগণের পক্ষে নিবেদন এই যে, যেহেতু দরখাস্তকারী আসামিগণ আইন মান্যকারী, আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে, যেহেতু দরখাস্তকারী আসামিগণের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই, আহ যেহেতু 161 ধারার সাক্ষীদের লিখিত বিবৃতিতে সাক্ষীগণের উপর স্বাক্ষর নিতে পুলিশ ক্ষমতাপ্রাপ্ত না, যেহেতু পুলিশ 5 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ স্বাক্ষর নিয়েছে, সেহেতু এমন বিবৃতির ভিত্তিতে প্রদত্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আসামিদের চার্জ গঠন করা যায় না। যেহেতু এজাহারে উল্লেখিত অস্ত্র বা পুলিশ কর্তৃক তদন্তকালে আসামিদের দখল হতে উদ্ধার বা চাপাতি একই প্রকৃতির অস্ত্র নয়, যেহেতু তদন্তকালে আসামিদের দখল থেকে চাপাতি উদ্ধার করেছে, জব্দ তালিকা প্রস্তুত করেছে, উক্ত জব্দ তালিকার স্বাক্ষর নাই, যেহেতু ফৌজদারি কার্যবিধির 103 ধারা অনুসারে জব্দ তালিকা প্রস্তুত করার সময় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা আবশ্যিক, এবং যেহেতু উক্ত ধারা মান্য করে এমন কোনো সাক্ষ্য নেওয়া হয়নি, সেহেতু ন্যায় বিচারের স্বার্থে আসামিগণ উল্লেখিত মামলার দায় হতে অব্যাহতি পাওয়ার হকদার বটে। অতএব উপরোক্ত কারণ বিবেচনায় আসামিকে অত্র মামলা হতে অব্যাহতি দানের আদেশ প্রদানে মর্জি হয় নিবেদন। ওকে, এরপরে দেখেন জামিনের পিটিশন। বেল পিটিশন কি জিনিস? জামিন চাইতেছে। টি সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে একটি জাল নামপত্তনের কপি জমা দিয়ে সাব রেজিস্ট্রি অফিসে একটি জমি রেজিস্ট্রি করাকালে সাব রেজিস্ট্রার নামপত্তন সংক্রান্ত কাগজটি জাল মর্মে বুঝতে পারেন। সাব রেজিস্ট্রার এই ঘটনার প্রেক্ষিতে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকশন 195C অনুসারে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালত দি পেনাল কোড 1860-এর 471 দ্বারা নালিশি দরখাস্ত দাখিল করে আদালত টি এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আদেশ দেন। আপনি টি এর নিযুক্ত আইনজীবী হিসেবে পূর্বোক্ত ঘটনার উল্লেখিত তথ্য বিশ্লেষণ করে কমপক্ষে 4টি আইনানুগ যুক্তি সহ টি এর জামিনের একটা দরখাস্ত প্রস্তুত করুন। বার কাউন্সিল পরীক্ষা 2021-এ আসছে। মোকাম বিজ্ঞ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা। ক্রিমিনাল মিস কেস নং, ক্রিমিনাল পিটিশন কেস নাম্বার, দণ্ডবিধির ধারা এটা, সাব রেজিস্টার, সুলতানপুর অফিস, লিখে নালিশকারী, এরপরে বনাম, টি, পিতা, গ্রাম, থানা, এগুলো লিখলেন আসামি বা দরখাস্তকারী। স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক দরখাস্তকারী আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধি 496 দ্বারা জামিনের দরখাস্ত। উল্লেখিত আসামি দরখাস্তকারীর পক্ষে বিনীত নিবেদন এই যে, দরখাস্তকারী আসামি নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ আইন মান্যকারী ব্যক্তি বটে। নালিশকারী নালিশ দরখাস্তের সংক্ষিপ্ত বর্ণনা এই যে, টি সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে একটি জাল নামপত্তনের কপি জমা দিয়ে জমি রেজিস্ট্রি করাকালে সাব রেজিস্ট্রার নামপত্তন সংক্রান্ত কাগজটি জাল মর্মে বুঝতে পারে। সাব রেজিস্ট্রার এই ঘটনার প্রেক্ষিতে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকশন 195C অনুসারে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালত দি পেনাল কোড 1860-471 দ্বারা নালিশি দরখাস্ত দাখিল করে। উক্ত নালিশি দরখাস্ত গ্রহণ করে ম্যাজিস্ট্রেট উক্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে। যেহেতু আসামির বিরুদ্ধে আনীত দণ্ডবিধি 471 অপরাধটি জামিনযোগ্য অপরাধ, এটা একটা জামিনযোগ্য অপরাধ, অর্থাৎ সেহেতু এমন মামলায় জামিন পেতে আসামি আইনত অধিকারী। হ্যাঁ, যেহেতু টি জাল নামপত্তনের কপি কোনো আদালতের কার্যধারায় দাখিল করেনি, সেহেতু টি দণ্ডবিধি 471 দ্বারা কোনো অপরাধ করেনি। যেহেতু সাব রেজিস্ট্রার কোনো আদালত নয়, সেহেতু দণ্ডবিধি 471 দ্বারার অপরাধ বিষয়ে রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার কর্তৃক আসামি টি এর বিরুদ্ধে দাখিলকৃত নালিশি রক্ষণীয় না। যেহেতু 471 দ্বারার আদালত ব্যতীত অন্য কোনো ব্যক্তির নালিশের ভিত্তিতে মামলার কার্যক্রম শুরু হতে পারে না, সেহেতু সাব রেজিস্ট্রার কর্তৃক দাখিলকৃত নালিশটি রক্ষণীয় না। যেহেতু টি জাল নামপত্তনের কপি কোনো সাক্ষ্য গ্রহণের কাজে দ্বারা সাক্ষ্য হিসেবে প্রদান করেনি, সেহেতু টি কোনো অপরাধ করেনি। যেহেতু আসামি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতে আত্মপক্ষ সমর্থন করে জামিনের দরখাস্ত প্রার্থনা করেছে,
যেহেতু দরখাস্তকারী বা আসামি বাংলাদেশের নাগরিক, জামিনে মুক্তি পেলে তিনি পলায়ন করবে না এবং জামিনের শর্ত ভঙ্গ করবে না। অতএব দরখাস্তকারী আসামিকে জামিন মঞ্জুর করতে আদালতের সদয় মর্জি হয়। মোটামুটি লিখে ফেললেন আর কি, কিন্তু জামিন দিয়ে দিবে। এরপর দেখেন, বার কাউন্সিল 2004-এ আসছে, জামিনের দরখাস্ত দাখিল সংক্রান্ত আইনের বিধানবলী উল্লেখ করুন। আপনাকে আইনের বিধানবলীও লিখতে হবে। দণ্ডবিধি 326 দ্বারা অপরাধে গ্রেপ্তারকৃত আসামি জামিনের দরখাস্ত সম্প্রতি ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাকচ করেন। তাহার জামিনের জন্য উপযুক্ত আদালতে দায়ের নিমিত্ত একটা দরখাস্ত মুসাবিদা করুন। অলরেডি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এটা নাকচ করে দিয়েছে। এখন দুটি প্রশ্নের মধ্যে পার্থক্য সাধারণত প্রথমটির ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি 326 ধারার একটা, দ্বিতীয়টির ক্ষেত্রে অভিযুক্ত 355 দ্বারা অভিযুক্ত করা হয়েছে। সুতরাং ধারা বা কাইডি পরিবর্তন করে লিখলেই হবে। এখানে 395 ধারা আর এখানে হচ্ছে হলো 326 ধারায়। তাহলে মাননীয় মহানগর দায়রা জজ আদালত, এখন আর আমরা চিফ মেট্রোপলিটন মামলা করব না, আমরা মিস কেস করছি। অর্থাৎ ফৌজদারি বিবিধ মামলা নং লিখলেন, ধানমন্ডি মডেল থানা নং লিখলেন, ধারা লিখলেন, ফৌজদারি কার্যবিধি 498-তে এরকম জামিনের দরখাস্তটা করতে হয়। সেটা হাইকোর্টে করা যায়, দায়রাতে করা যায়। প্রসঙ্গে কেরামত আলী, পিতা এনায়েত আলী, ধানমন্ডি, আসামি বা দরখাস্তকারী, ব্যাস, বনাম রাষ্ট্র বা প্রতিপক্ষ। এরপরে আপনার প্রসঙ্গ যে মুখ্য মহানগর হাকিম আদালত ঢাকা কর্তৃক ধানমন্ডি মডেল থানায় এই সংক্রান্তে অত্র দরখাস্তকারী জামিনের আবেদন নামঞ্জুরের তারিখে আদেশে ক্ষুব্ধ হয়ে জামিনের আবেদন। উপযুক্ত আবেদনকারীর পক্ষে সবিনয় আবেদন এই যে, অভিযুক্ত আবেদনকারী বাংলাদেশের একজন নাগরিক, তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। অভিযুক্ত আবেদনকারী একটা কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছে। অভিযোগকারী আনোয়ার হোসেনের আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করে। তার সংক্ষিপ্ত বিবরণ হলো, গত 25/6 এত তারিখে 5টায় কেরামত তার নিকট 5 লক্ষ টাকা দাবি করে, কিন্তু আনোয়ার টাকা দিতে অস্বীকার করলে তাকে হুমকি প্রদান করে, স্থান ত্যাগ করে। পরবর্তীকালে 7/7/2000 তারিখে কেরামত আনোয়ারের নিকট পুনরায় টাকা দাবি করে, কিন্তু উক্ত দিনেও টাকা দিতে সে অস্বীকার করে। কেরামত আনোয়ারকে ছুরি দিয়ে আঘাত করে। লাঠি দিয়ে হাতে আঘাত করলে আনোয়ার সাহেবের হাতে ভেঙে যায়। উপরে উল্লেখিত ঘটনায় আনোয়ার তারিখে ধানমন্ডি থানায় একটা এজাহার দায়ের করে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এজাহারটি প্রাথমিক তথ্য বিবরণীতে অন্তর্ভুক্ত করে এবং আসামির বিরুদ্ধে 326 ধারায় পুলিশ কেস দায়ের করে। অভিযুক্ত আবেদনকারীকে তারিখে বাড়ি হতে পুলিশ গ্রেপ্তার করে এবং এই মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তখন তাকে কেন্দ্রীয় কারাগারে ঢাকাতে আটক রাখা হয়েছে। এই মামলা তদন্ত চলমান, পরবর্তী নির্ধারণ অত তারিখ। কিন্তু অভিযুক্ত আবেদনকারীর পক্ষে জামিনের মুখ্য মহানগর হাকিম আদালতে করা হয়েছে, কিন্তু তা নামঞ্জুর করে দিয়েছে। তো আইনের প্রতি শ্রদ্ধাশীল অভিযুক্ত আবেদনকারী ম্যাজিস্ট্রেটের উপর নামঞ্জুর আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে নিম্ন লিখিত কারণে উনি মাননীয় আদালতে জামিন প্রার্থনা করছেন। আমরা হেতুসমূহ দেখি যে, অভিযুক্ত আসামি নির্দোষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং অত্র মামলার সাথে কোনোভাবে জড়িত না। আসামির বিরুদ্ধে বাংলাদেশের কোনো থানায় পূর্বে কোনো মামলা রুজু করা হয়নি এবং কোনো আদালত কর্তৃক সে কোনো অপরাধের জন্য পূর্বে দণ্ডপ্রাপ্ত হয়নি। মামলার এজাহার আসামির নাম উল্লেখ করা হয়নি। ভিকটিমের জখমের তাকে কোনো রকম সন্দেহ করা হয়নি। ভিকটিমের জখমের জন্য দায়ী নয়। এই মামলার কোনো প্রত্যক্ষ সাক্ষীও নাই। মামলাটি মিথ্যা বা অভিযুক্ত মিথ্যাভাবে জড়ানো হয়েছে। মামলা এজাহারে ঘটনা সংঘটনের যে স্থান উল্লেখ করা হয়েছে, আসামি উক্ত সময়ে সেখানে উপস্থিত ছিলেন না। আসামি মোহাম্মদ কেরামত তার ব্যবসায়িক কাজে চীনে গিয়েছিল। এই বিষয়ে আসামি বিদেশ গমনের কাগজপত্র আদালতের বিবেচনায় জন্য আদালতের সাথে সংযুক্ত করা হলো এবং আসামিকে জামিনে মুক্তি প্রদান করা হলে উপযুক্ত মামলা সংশ্লিষ্ট সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করবে না। আসামি তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি, কর্মস্থলে নিয়মিত থাকে, তাকে জামিনে মুক্তি দিলে সে পালাবে না, জামিনের শর্ত ভঙ্গ করবে না। যেহেতু
অভিযুক্ত বাংলাদেশী নাগরিক এবং এলাকার স্থায়ী বাসিন্দা, তাকে জামিনে মুক্তি দিলে সে পলায়ন করবে না, সেহেতু আসামিকে জামিনে মুক্তি প্রদান করা হোক। অতএব দরখাস্তকারী বা আসামি পক্ষে বিনীত প্রার্থনা এই যে বিরোধী পক্ষের উপর এই মর্মে রুল ইস্যু করা হোক যে গত এত এত তারিখে মুখ্য মহানগর হাকিম আদালত আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে যে আদেশ দিয়েছেন তা কেন বাতিল করা হবে না, সেই অভিযুক্ত আবেদনকারীকে কেন এই মামলায় জামিনে মুক্তি দেওয়া হবে না তার কারণ দর্শাতে যদি থাকে নিম্ন আদালতের নথি তলব করে উভয় পক্ষকে শুনে অভিযুক্তকে জামিন আবেদনকারীকে যে কোনো শর্তে জামিনের আবেদন মঞ্জুর করতে আপনার একান্ত মর্জি হয়, এই বিষয়টা লিখলেই জামিনের দরখাস্ত হয়ে যাবে। অতএব দরখাস্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা দরখাস্তকারী অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দিয়ে সুবিচার করতে আপনার একান্ত মর্জি হয়। এবার দেখেন বেল বন্ড কমানোর দরখাস্ত। বেল বন্ডের জন্য আদালত অধিক পরিমাণে অর্থ, ধরা যাক 1 লক্ষ টাকা ধার্য করেছে। আপনি বেল বন্ডের অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য যুক্তি প্রদর্শন করুন। অর্থ কমানোর জন্য একটা দরখাস্ত লিখুন। বার কাউন্সিল পরীক্ষা 2008, 2003, 2011-তে আসছে। ওকে, আদালত বেল বন্ডের জন্য অধিক পরিমাণে অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয় ফৌজদারি কার্যবিধি 498 ধারায়। 498 ধারায় বলা হয়েছে জামিনের জন্য মুচলেকার অর্থের পরিমাণ মামলার যথাযথ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে এবং এটা অত্যাধিক হবে না। হাইকোর্ট বা দায়রা আদালত যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার, পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটকে উল্লেখিত জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারে। বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত যেটাই লেখেন, সূত্র শাহবাগ থানার মামলা নং, ধারা লিখলেন রাষ্ট্রবাদী, কারণ এটা মামলাটা থানায় হয়েছে, এই জন্য রাষ্ট্র বনাম বাদী বনাম আসামিগণ বা আবেদনকারী। 498 ধারায় বেল বন্ডের জন্য আবেদন কর্তৃক ধার্যকৃত অর্থ যুক্তিযুক্তভাবে কমানোর জন্য আবেদন। আসামি পক্ষের বিনীত নিবেদন এই যে অভিযুক্ত আসামিদ্বয় নির্দোষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং অত্র মামলার সাথে কোনোভাবে সে জড়িত না এবং আসামিদের দ্বয়ের বিরুদ্ধে বাংলাদেশের কোনো থানায় পূর্বে কোনো মামলা রুজু করা হয়নি এবং কোনো আদালত কর্তৃক তারা কোনো অপরাধের জন্য পূর্বে দণ্ডপ্রাপ্ত হননি। অভিযোগকারীর পূর্বের ব্যবসায়িক এবং সম্পত্তিগত দ্বন্দ্বের জের ধরে আসামিদ্বয়কে এই মামলায় মিথ্যাভাবে জড়িয়েছে। গত 10 তারিখে আসামিদের পক্ষে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত আসামিদ্বয়কে 1 লক্ষ টাকা বেল বন্ডের জন্য ধার্য করে জামিনে মুক্তি দেন। এখন অত্র জামিনদার আসামিদ্বয়ের এলাকার কমিশনার, কিন্তু উক্ত কমিশনের 1 লক্ষ টাকা প্রদানের ক্ষমতা নেই। উক্ত জামিনদার বা কমিশনার এককালীন সর্বোচ্চ 50,000 টাকা প্রদান করতে সক্ষম। তার এই সক্ষমতার প্রমাণ স্বরূপ জামিনদারের ব্যাংক সার্টিফিকেট আপনার বিবেচনায় সংযুক্ত করা হলো। তাহলে জামিনদার এই মর্মে প্রত্যয়ন করছে যে আসামিদেরকে জামিনে মুক্তি দেওয়া হলে সে পলায়ন করবে না বা যে শর্তে জামিন দেওয়া হবে তা ভঙ্গ করবে না। কিন্তু আসামিদ্বয় যদি জামিনের শর্ত ভঙ্গ করে তাহলে দায়ভার জামিনদারের উপর বর্তায়। কিন্তু জামিনদার আর্থিকভাবে নির্ধারিত 1 লক্ষ টাকা দিতে অক্ষম, সুতরাং ন্যায় বিচারের স্বার্থে ন্যায় বিবেচনা করে বেল বন্ডের নির্ধারিত 1 লক্ষ টাকা কমিয়ে 50,000 টাকা নির্ধারণ করার আবেদন করছি। অতএব বিনীত আর্জি এই যে ন্যায় বিচারের স্বার্থে জামিনদারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে বেল বন্ডে জামিননামা 1 লক্ষ টাকা থেকে কমিয়ে 50,000 টাকা নির্ধারণ করতে আপনার একান্ত মর্জি হয়। আদালত এই আবেদন মঞ্জুর করলে আবেদনকারী চিরকৃতজ্ঞ থাকবে। এখন আসেন আমরা 145 ধারা মামলার মুসাবিদাটা একটু দেখি। এটা গুরুত্বপূর্ণ, এটা একটু ব্যতিক্রম, কারণ এটা একটু আদা দেওয়ানি আদা ফৌজদারের মতো। কলিমুদ্দিন ও আশরাফ পরস্পরের বিরুদ্ধে একটা মৎস্য খামারের দাবিদার। কলিমুদ্দিন 30 নভেম্বর 2001 পর্যন্ত মৎস্য খামারটি দখলে ছিলেন। ওই দিন সে আশরাফ কর্তৃক বেদখল হয়। কলিমুদ্দিন দখল ফেরত পাইতে চায়। মৎস্য খামারের দখল বিষয়ে পরিস্থিতি চরম উত্তেজনাকর। উপযুক্ত আদালতে উপযুক্ত প্রার্থনা করে কলিমুদ্দিনের পক্ষে একটা দরখাস্ত মুসাবিদা করুন। 2002 আসছে। মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট, এটা জেলা ম্যাজিস্ট্রেট নিতে পারে
বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই মামলা দেখতে পারে। যত পিটিশন মামলা নং দিয়ে দিলে ফৌজদারি কার্যবিধির 145 দ্বারা কলিমুদ্দিন ইত্যাদি ইত্যাদি, প্রথম পক্ষ বনাম বিবাদী এসে দ্বিতীয় পক্ষ সাক্ষীদের নাম ঠিকানা দিলেন, প্রয়োজনে আরো সাক্ষী দেওয়া হবে দিলেন, ঘটনাস্থল, ঘটনার সময়, ঘটনার সবকিছু লিখলেন, তারিখ লিখলেন। অভিযোগকারী বিনীত নিবেদন, এই যে অভিযোগকারী একজন সহজ সরল আইন মান্যকারী ব্যক্তি বটে, অভিযোগকারী একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যবসায়ী ও সম্মানিত করদাতা, অন্যদিকে দ্বিতীয় পক্ষ অত্যন্ত অসৎ দ্রুত আইন অমান্যকারী ফরধন লোভী বটে। প্রথম পক্ষ আইনগতভাবে নিম্ন বর্ণিত মৎস্য খামার ক্রয় করে মৎস্য চাষ করে আসছিল, কিন্তু প্রথম পক্ষ কলিমুদ্দিন 30 নভেম্বর 2001 তারিখ পর্যন্ত খামারটি দখলে ছিল। 30/11/2001 তারিখে আনুমানিক 2 ঘটিকার সময় দ্বিতীয় পক্ষ কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে উক্ত মৎস্য খামারে হামলা করে এবং আশরাফকে বেদখল করে দ্বিতীয় পক্ষ দখল গ্রহণ করে। প্রথম পক্ষ তার খামার হতে বেদখল হওয়ার উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং এই উত্তেজনার কারণে এলাকার শান্তিভঙ্গের সম্ভাবনা আছে। শান্তিভঙ্গ প্রতিরোধ করার জন্য প্রথম পক্ষ মাননীয় আদালতের নিকট প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার আবেদন দাখিল করছে। আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে উক্ত এলাকায় শান্তি নিশ্চিত করতে, প্রথম পক্ষের অপূরণীয় ক্ষতি রোধ করতে প্রয়োজনীয় আদেশ মঞ্জুর করা আবশ্যক। আদালতের শুনানির সময় প্রয়োজনীয় বা অন্যান্য আইনগত ও সাক্ষ্যগত বিষয় উপস্থাপন করা হবে। অতএব উপরে উল্লেখিত হ্যাঁ অতএব উপরে উল্লেখিত প্রথম পক্ষের প্রার্থনা এই যে আইন বা ন্যায় বিচারের স্বার্থে আবেদনটি কি করে গ্রহণ করে নিম্নলিখিত আদেশ প্রার্থনা করছি। দ্বিতীয় পক্ষের হাজির হয়ে লিখিত বিবৃতি পেশ করার, উভয় পক্ষের বিবৃতি বা সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে বিরোধী সম্পত্তিতে দখল নির্ধারণ পূর্বক প্রথম পক্ষের পক্ষে দখল হস্তান্তর করার আদেশ প্রদান করার, প্রথম পক্ষের দখল এর বিরোধী সকল বাধা বিঘ্ন অপসারণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিতে, এই বিষয়গুলো আশা করছি। এটা হলো 145 এর গল্প। ঠিক আছে, 145 এর মামলাতে আপনি চাইলে কি দিতে পারবেন, সত্যপাঠ দিতে পারবেন, তফসিল সৌদি এগুলো দিতে পারবেন 145 এর মামলাতে, অন্তত অ্যাটলিস্ট ফৌজদারি মামলার মতো। এরপরে আমরা দেখি এজাহারের নমুনা, কিভাবে থানায় এজাহার করা হয়। অফিসার ইনচার্জ, এই যে মডেল থানা ঢাকা, অভিযোগ, এটা হলো এজাহার কিভাবে করবেন। আমরা দেখছি না এজাহারের ভিত্তিতে এফআইআর হয়, হ্যাঁ এইভাবেই তো। জনাব বিনীত নিবেদন এই যে নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ তমিজ উদ্দিন মিয়া, পিতা মৃত ওয়াজ উদ্দিন মিয়া, মানিকনগর থানা, কেরানীগঞ্জ মডেল জেলা ঢাকা, এই মর্মে থানায় আসিয়া অভিযোগ করিতেছি যে বিবাদী হারুন মন্ডল, পিতা মৃত মেহের মন্ডল, মানিকনগর থানা, কেরানীগঞ্জ মডেল জেলা ঢাকা এর সাথে বাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিয়ে আসতেছে। উক্ত ঘটনার জের ধরে 30/9/2015 তারিখে সন্ধ্যা অনুমান 7 ঘটিকার সময় বিবাদী 1 হারুন মন্ডল, পিতা মেহের মন্ডল, 2 শুভ, 3 রুনা বেগম আইরিন সর্বসাং, পিতা হারুন মন্ডল, 5 আলিয়া বেগম স্বামী হারুন মন্ডল সর্বসাং অনেকনগর, এবং রহিজ উদ্দিন পিতা বিশু মন্ডলা, 7 রেহানা স্বামী রহিজ উভয় রহিতপুর থানা, কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকা সহ অজ্ঞাতনামা আরো 2 থেকে 3 জন আমার বাড়ির সামনে হজরতপুর হইতে কলাতিয়া গামী রাস্তার উপর বেআইনিভাবে জনতাবদ্ধে লাঠিসোঁটা লোহার রড নিয়ে আমার পথ রোধ করিয়া আমাকে ঘিরিয়ে ফেলে। বিবাদী শুভের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আমার বাম চোখে আঘাত করিয়া গুরুতর জখম করে। বাদীর রহিস বাঁশের লাঠি দিয়ে আমার পিঠে আঘাত করিয়া জখম করে। বিবাদী হারুন মোল্লা আমাকে ধাক্কা মারিয়া মাটিতে পালাইয়া দিয়া বুকের উপর পাড়াইয়া নীলা ফুলা জখম করে। আমার ডাক চিৎকার আমার স্ত্রী আনোয়ারা বেগম, মেয়ে আশরাফুল নাহার তুষা
আগাইয়া আসলে বিবাদী শুভ বাঁশের লাঠি দিয়া আমার স্ত্রীকে পিটে, হাতে পায়ে সশরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া জখম করে। বিবাদী রুনা বাঁশের লাঠি দিয়া আমার স্ত্রী বাম উরুতে বাড়ি মারিয়া জখম করে। বিবাদী রহিজ আমার মেয়ে আশরাফুন নাহার তুষাকে চুলের মুঠি ধরিয়া টানা হেঁচড়া করিয়া এবং কাপড় চোপড় টানিয়া শ্লীলতাহানি করে। বিবাদী রেহানা আমার মেয়ের গলায় থাকা 2 ভরি স্বর্ণের ওজন, 2 ভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য আনুমানিক 80,000 টাকা টান মারিয়া নিয়ে যায়। বিবাদী হারুন মন্ডল লোহার রড দিয়া আমার মেয়ের বাম পায়ের হাঁটুর উপর বাড়ি মারিয়া হাত ভাঙ্গিয়া জখম করে। বিবাদী আলেয়া এবং আইরিনের আমাকে ও আমার স্ত্রী আনোয়ারা বেগম মেয়ে আশরাফুন নাহার তুষাকে এলো পাথারি ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আমাদের ডাক চিৎকারে সাক্ষী স্বপ্না বেগম, দ্বিতীয় নং শাস্তি হারুনা বেগম, তৃতীয় সায়রা বেগম সহ আরো অনেকেই আমাদেরকে রক্ষা করার জন্য আগাইয়া আসিল। উক্ত বিবাদীগণ আমাদেরকে বিভিন্ন প্রকার ভয় ভীতি হুমকি প্রদান করিয়া চলে যায়। পরবর্তীতে সাক্ষীরা সহ স্থানীয় লোকজন আমাদেরকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে সুচিকিৎসার জন্য পরামর্শ দিলে সেখানে চিকিৎসা করাই। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হইয়া এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ করতে বিলম্ব হইল। অতএব অবস্থা দিনে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়। সংযুক্ত চিকিৎসার সনদপত্র বিনীত তমিজউদ্দিন মিয়া। আশা করছি বুঝে গেছেন। সেটা হলো এজাহার কিভাবে লিখবেন। এরপরে আমরা একটু দেখি এফআইআর কিভাবে। এফআইআর এর নমুনা এগুলো দেখেন। এই যে এইভাবে প্রাথমিক তথ্য বিবরণী নিয়ন্ত্রণ নং 243, এফআইআর ফর্ম নং, এই যে মামলা, এগুলো লিখবেন, এভাবে লিখা হবে। এফআইআর এর এই বিষয়গুলো এভাবে লিখে থাকবে, এগুলো দেখবেন, যদিও পরীক্ষায় আসবে না। এফআইআর ফর্মটা একটু দেখলেন, এই হলো এফআইআর ফর্ম। এরপরে চার্জশিটের কেমন নমুনা, চার্জশিট কেমনে দে পুলিশ, এই হলো কাহিনী। এটা হলো চার্জশিট, এরকম হলো চার্জশিট, এভাবে চার্জশিট আছে, এটা চার্জশিট। এরপরে পুলিশ কর্তৃক চূড়ান্ত রিপোর্ট কিভাবে দেওয়া হয়, এটা হলো চূড়ান্ত রিপোর্ট। এরপর 98 ধারার দরখাস্ত। 98 মনে আছে? ফৌজদারি কার্যবিধির 98-তে কি বলা আছে? সার্চ ওয়ারেন্ট, অর্থাৎ মানে বিবাদের ঠিকানা হইতে আজমপুর হাই স্কুল কলেজ জিনিসপত্র, দলিলপত্র, জিনিসপত্র উদ্ধারের জন্য 98 ধারা সার্চ ওয়ারেন্টের আবেদন। এটা কে পারে? সার্চ ওয়ারেন্টের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটা একটু মাথায় রাখতে হবে। পিটিশন মামলা থানা ফৌজদারি কার্যবিধি 98 এগুলো লিখতে হবে। বাদী বনাম বিবাদী, আবেদন ঘটনার সময় তারিখ স্থান লিখতে হবে, সাক্ষীদের নাম ঠিকানা লিখতে হবে, এরপরে দরখাস্তকারী ইত্যাদি 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 করে আপনি 98-তে এই করতে পারবেন। তফসিল দিয়ে দিচ্ছেন কি কি জিনিস ছিল, এগুলো একটু বলে দিলেন। এরপরে আপনি অতএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা কারণাধীন ন্যায় বিচারের স্বার্থে তফসিলে বর্ণিত জিনিসপত্র বা দলিলপত্র সমূহ বিবাদের হেফাজত ও ঠিকানা হইতে উদ্ধারের নিমিত্তে ফৌজদারি কার্যবিধি 98 ধারায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে মর্জি হয়। বুঝে গেছেন? এরপরে 100 ধারায় বেআইনিভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধার, তাও কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেম ভাবে সাক্ষীদের নাম ঠিকানা লিখবেন, লিখে 100 ধারায় হ্যাঁ মোতাবেক বাদীর ছেড়ে উদ্ধার করিয়া জিম্মায় প্রদান প্রসঙ্গে লিখলে হয়ে যাবে। এরপরে আমরা দেখি 107 ধারায়। 107 ধারা হলো যে মোসলেখার বিষয়টা। হ্যাঁ, 107 ধারা মোসলেখার বিষয়ে মামলা, এটাও নির্বাহী ম্যাজিস্ট্রেটে করবেন। এই বিষয়গুলো থাকবে পিটিশন মামলা বা ধারা 107 ফৌজদারি কার্যবিধি, কে করতেছে, প্রথম পক্ষ বনাম দ্বিতীয় পক্ষ, তারপরে ওই যে সাক্ষীদের নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদি। এরপরে এই কথাগুলো বলবেন, মোসলেখা কেন দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি, এগুলো একটু বলবেন। হ্যাঁ,
এইভাবে করা হয় আর কি, 107 ধারার মামলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। এগুলো একবার দেখে নিবেন, পারবেন আশা করছি। আর এগুলো কখনো আসেও নাই, এত টেনশন নেওয়ার কিছু নাই। জামিনের দরখাস্ত কিভাবে করতে হয় বিষয়গুলো এখানে আছে, এর আগে আমরা দেখেছি জামিন কিভাবে করতে হয়। কিন্তু মামলা 528-এ মামলা ট্রান্সফারের বিষয়টা, বিষয় কি, ফৌজদারি কার্যবিধি 528 ধারার বিধান মোতাবেক যে পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত এত এত এর এনআই অ্যাক্টের এই মামলাটা উক্ত আদালত হইতে বদলি করিয়া কোনো এখতিয়ার সম্পূর্ণ আদালতে বদলির প্রার্থনা, 528 মামলা বদলি ট্রান্সফারের প্রার্থনা করার দরখাস্ত এইভাবে করতে হয়। কারণ টারণ দিবেন, হয়ে যাবে মামলা বদলির প্রার্থনা। সময়ের আবেদন টাবেদন অব্যাহতির ডিসচার্জের মুসাবিদা, এবং এটা হলো 265C, অর্থাৎ দায়রা আদালতে অব্যাহতি। মোটামুটি এগুলোই জামিনের দরখাস্ত। আশা করছি এগুলো পড়লেই পরীক্ষাতে পাশ করবেন, এর বাইরে কিছু লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে, আরো বিস্তারিত কথাবার্তা বলবো আমরা। আহ আমাদের সরাসরি ক্লাসে আরো বিস্তারিত কথা বলবো। সালাম আলাইকুম, আলহামদুলিল্লাহ।